হাই ফাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি শাইনিয়া চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি তোমাদেরকে দেখাবো আমি এখন রেডি হয়ে গেছি আর যাচ্ছি কোথায় বলো তো, 4 আইল্যান্ড ট্রিপে। আর আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? ক্র্যাবিতে। রয়েছে যেটা তোমরা থাইল্যান্ড খুললে পরেই দেখবে যে একটা একদম সিঙ্গেল একটা মনোলিথ যেটাকে দেখা যায় সমুদ্রের একদম মাঝখানে, সেই জায়গাটাতে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো দেরি না করে এবারে চলে যাই সমুদ্রের দিকে। আজকের আলোচ্য জায়গা যেহেতু ক্র্যাবি, তো এবারে জেনে নেই ক্র্যাবি কিভাবে আসতে হবে। ক্র্যাবি আসাটা বড়ই সহজ। সবার প্রথমে তোমাকে ইন্ডিয়া থেকে যে কোনো প্রান্ত থেকেই তুমি আসতে পারো। ফ্লাইট নিয়ে চলে আসবে ব্যাংককে নামার পর সেখান থেকে আরেকটি ডোমেস্টিক ফ্লাইট নিয়ে তোমাদেরকে চলে আসতে হবে ফুকেট। আর ফুকেট থেকে ক্র্যাবির ডিস্টেন্স বড়ই কম, সেই ডিস্টেন্সটা তোমাকে কভার করতে হবে ভায়া রোড। তো সেই জন্য আমরা নিয়েছি সেখান থেকে একটি ট্যাক্সি, আর ট্যাক্সি নিয়ে চলে এসেছি ক্র্যাবিতে। আর এই ভিডিওতে থাকছে তোমাদের দরকারি সমস্ত তথ্য, যেরকম কোথায় হোটেল বুকিং করবে, কোথায় কোথায় ঘুরতে যাবে, কারেন্সি সম্পর্কে, তারপরে ফুডস টু ট্রাই, সব কিছু এই ভিডিওতেই থাকবে। সুতরাং একদম স্কিপ না করে এন্ড অবধি দেখতে থেকো। থাইল্যান্ড ঘুরতে আসা মানে হাতের মুঠোয় অনেকগুলো জায়গা যেখানে তোমরা যেতে পারো। তার মধ্যে যদি সিটি লাইফ আর একটু কম খরচে তোমরা বিদেশের স্বাদ নিতে যাও, তাহলে পরে আমি তোমাদেরকে সাজেস্ট করব ব্যাংকক আর পাটায়া। কিন্তু তোমরা যদি প্রাকৃতিক সৌন্দর্য একটু নিরিবিলিতে কাটাতে চাও, মানে সিনিক ভিউটা তোমরা বেশি এনজয় করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে চলে আসতে হবে বিভিন্ন রকমের আইল্যান্ডে। যেরকম রয়েছে ফিফি আইল্যান্ড, কো সামুই, তারপরে ফুকেট আর ক্র্যাবি থেকে যেরকম আমরা গিয়েছিলাম 4 আইল্যান্ড ট্রিপে, তেমনি ফুকেট থেকে আমরা করেছিলাম ফিফি আইল্যান্ডের ট্রিপটা। আর সাথে রয়েছে কো সামুই। সব কিছুই তোমাদের সাথে একদম ডিটেলসে আমি শেয়ার করব বা করতে চলেছি। আজকের যেহেতু ক্র্যাবি নিয়েই আমরা কথা বলবো, সুতরাং 4 আইল্যান্ড ট্রিপটাও আমি এটাতে ইনক্লুড করে দিয়েছি। একদম স্কিপ করবে না, এন্ড অবধি দেখবে। বাকি যে থাইল্যান্ড রিলেটেড বিভিন্ন রকমের ভিডিওগুলো আছে, সেগুলোও আমি সিরিজ বাই সিরিজ বানিয়ে এসেছি। সেগুলোও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, যেখানে আমি ভিসা, সিম কার্ড, কারেন্সি, টাইম জোন, ডুজ অ্যান্ড ডোন্টস, কী ধরনের পোশাক পরতে হবে না পরতে হবে, কি ক্যারি করা খুবই বেশি দরকার, সমস্ত ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। অবশ্যই সেগুলো জানার জন্য ভিডিওগুলোকে দেখে নিও, কেননা বিদেশে আসতে হলে পরে তোমাদেরকে আগে থেকে রেডি হয়ে আসতে হবে, নয়তো এখানে অনেক রকমের সারপ্রাইজেস, বরং শক তোমরা পাবে। শক এই জন্যই, কেননা ভারত আর যে থাইল্যান্ডের মধ্যে কারেন্সি ডিফারেন্স রয়েছে সেটা প্রায় ডবলের বেশি। তো সেই জন্য কোনো একটা তুচ্ছ জিনিস, ধরো তোমার সেটা বাড়িতে এমনি আছে, কিন্তু ওটা যদি তুমি ক্যারি করে না নিয়ে আসো, এইখানে তোমাকে ফালতু অনেকগুলো টাকা দিয়ে সেই জিনিসপত্রগুলো কিনতে হবে। টাকা নয়, থাই ভাত তোমাকে খরচ করে কিনতে হবে, যেটা কিন্তু আমাদের মধ্যবিত্তদের গায়ে প্রচুর লাগে, তাই না? এবারে দুটো ইম্পর্টেন্ট জিনিস সম্পর্কে আমরা জেনে নেব। এক হলো কারেন্সি এক্সচেঞ্জ, যেটা তোমরা যেখানে বেটার রেট পাবে সেটা তোমরা আগে থেকেই করিয়ে নিয়ে আসবে, কেননা ফ্লাইটে ওঠা মাত্রই কিন্তু কিছু যদি খেতেও ইচ্ছে করে, তাও তোমাকে থাই ভাত দিয়েই খেতে হবে। আর সেকেন্ড হলো সিম এখান থেকে তোমাকে নিয়ে নিতে হবে। আর স্ক্রিনে আমি সিমের সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, আর অন্যান্য ব্লগগুলোতে আরও ডিটেলসে আলোচনা করেছি, যেখানে আমি কিভাবে প্যাক করবে থাইল্যান্ডের জন্য সেগুলোতে সব কিছু শেয়ার করে দিয়েছি, কারণ ওয়েট লিমিট মাত্র 7 কেজি পার পারসন। এবারে চলো আমরা জেনে নেই ক্র্যাবিতে আমরা কোথায় হোটেল বুকিং করব। এখানে দুটি বিচ রয়েছে, একটি আওনাং বিচ আর একটি বাটারফ্লাই বিচ। আমি সাজেস্ট করব আওনাং বিচের কাছে যদি তুমি হোটেল বুক করো, তাহলে পরে পায়ে হেঁটে তোমরা বিচ আর তার চারপাশের যে নাইট লাইফটা আছে সেটা এনজয় করতে তোমাদের ইজি হবে। কেননা টুকটুক কিংবা রিক্সাতে করে তোমাদের যদি বিচ অবধি আসতে হয়, প্রতিবার যাতায়াত করতে হয়, সেক্ষেত্রে অনেকগুলো টাকা এমনি খরচা হয়ে যাবে। আর সেক্ষেত্রে তোমার হোটেল যদি একদম বিচের কাছাকাছি হয়, তাহলে পরে তুমি পায়ে হেঁটে আরামসে চলে আসতে পারছো, যখন ইচ্ছে হচ্ছে তখনই বেরিয়ে পড়তে পারছো, আর এখানকার বিচের আনন্দ নিতে পারছো। তো এটাই হচ্ছে গিয়ে ফ্রিকা অ্যাডভাইস। তো আমি সাজেস্ট করবো আওনাং বিচের কাছেই নিতে। আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলটি বুক করেছিলাম গোয়াইবিবো থেকে, আমি নাম উপরে স্ক্রিনে দিয়ে দিয়েছি। এইবার চলো রুম টোরটা তোমাদেরকে করিয়ে দেই, আর সাথে সাথে আমি গ্র্যাজুয়ালি হোটেলের চারপাশটাও তোমাদেরকে ঘুরে দেখিয়ে দেবো। হোটেলে আসার সাথে সাথেই আমাদেরকে স্বাগত করা হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্কসের সাথে দেয়া আছে মিনি বার, যেখানে তোমরা চাইলে পরে নিজেরাই নিজেদের বার ক্রিয়েট করে নিতে পারবে। আর যা যা ইলেকট্রনিক আইটেম রয়েছে রুমে, সেগুলো কিন্তু যতক্ষণ বয় বা গার্ল যেই তোমাদেরকে আসুক না কেন সাথে করে, সে সামনে থাকতেই চেক করে নেবে। কেননা থাইল্যান্ডে যে হোটেল রুলস খুবই স্ট্রিক্ট, পরে যদি দেখা যায় তুমি ইউজও করোনি অথচ ইলেকট্রনিক্স কোনো একটি খারাপ বেরিয়েছে চেক আউটের টাইম, সেটা কিন্তু তোমাকে পুরো জরিমানা দিয়ে আসতে হবে। সাথে এখানে আরও
কয়েকটি জিনিস তোমাদেরকে দেখিয়ে দিলাম, জল আর হচ্ছে গিয়ে স্ন্যাক্সগুলো সেগুলোকে রিপিট করা হয়। অ্যাস্ট্রে দিয়ে দিয়েছে, এখানে রয়েছে বাথরোব, সাথে আছে দুটো ছাতা, কেননা এটি ট্রপিক্যাল কান্ট্রি, বৃষ্টি যখন তখন হয়ে যায়। এই ছাতা নিয়ে তোমরা চলে যেতে পারবে বিচে। সাথে রয়েছে এখানে একটি বিচ ব্যাগ, যাতে করে দেয়া আছে ম্যাট, যেটা তোমরা পেতে নিয়ে আরামে সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখতে পারবে। এটা খুবই ইউজফুল। এখানে দিয়ে দিয়েছে একটি হেয়ার স্ট্রেটনার। তারপরে এবারে দেখিয়ে দিই তোমাকে বেডের এই সাইডটা। বেডটা খুবই ভালো ছিল, পুরো নরম তুলতুলে। আর সামনে এদিকে যদি তাকাও তাহলে পরে রয়েছে ছোট্ট একটি বালকনি। এখানে পর্দাগুলো দেখো খুব সুন্দরভাবে দেওয়া আছে, আর সুন্দর লাইটও আসছে ঘরে, সেই জন্যে। তো ব্যালকনিতে চলে এসেছি। চারিদিকটা এখানে একটি ছোট্ট ফরেস্ট মতন করে আছে, আর নিচে তাকালে পরে দেখতে পারবে সুইমিং পুল। তো এই হচ্ছে গিয়ে পুল। আর ব্যালকনির সব থেকে সুন্দর জিনিস হচ্ছে এই সোফা কাম চেয়ার, এত সুন্দর লেগেছে আমার দেখে। যাই হোক, বসেও গেছি, আর আমাকে দেখতে পাচ্ছ প্রচণ্ড এক্সস্টেড লাগছে, কেননা রাত থেকে শুরু হয়েছে আমাদের জার্নি। এখন বাজে মোটামুটি প্রায় ধরো দুপুরই হয়ে গেছে। তো এখন একটু স্নান বান করে ঘুমোবো। স্নানের কথাতে মনে পড়লো, চলো তাহলে পরে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। সেপারেট এখানে শাওয়ার নেওয়ার সেকশন করা আছে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কোমোড, বেসিন, এই হচ্ছে গিয়ে সমস্ত বাথরুমের ডিটেলস। আর এখানকার কি হয় বলো তো, আলাদা করে তোমাকে কোনো স্যাশে ফ্যাশে দেওয়া হয় না, ইভেন তারা বটলে তোমাদেরকে দিয়ে দেবে কন্ডিশনার, শ্যাম্পু, বডি ওয়াশ, এই সমস্ত। খুবই ভালো লেগেছে। এরপরে আমরা চলে যাব কমপ্লিমেন্টারি কিছু স্ন্যাক্স এখানে তারা অফার করেছে সেগুলো নিতে, আর চারপাশটাও একটু ঘুরিয়ে দেখাই তোমাদেরকে। এবারে চলে এসেছি জিমে। তোমরা যদি ফিটনেস ফ্রিক হও, হলিডেতে এসেও যদি তোমরা ওয়ার্কআউট করতে চাও, তাহলে পরে কিন্তু খুবই ভালো জায়গায় চলে এসছো, আর এই হোটেলকে তোমরা অবশ্যই কনসিডার করতে পারো। তো চলো এবারে দেখা হচ্ছে একবারে সন্ধ্যেবেলায়। একটি হচ্ছে গিয়ে আওনাং বিচ, আরেকটি রয়েছে বাটারফ্লাই বিচ। তো আমাদের যে হোটেল রয়েছে সেটা থেকে আমরা বাঁ দিকে মানে আওনাং বিচের দিকে এখন চলে যাচ্ছি। জাস্ট গাড়ি যাচ্ছে, কিন্তু এত সুন্দর গোছানো, এত সুন্দর লাগছে, মানে দেখতে যা হয় আর কি বিদেশে। হ্যাঁ, তো যাই হোক, এখন আমরা চলেছি আওনাং বিচের দিকে। তো চলো তোমাদেরকে দেখাতে থাকি। হোটেল থেকে কিছু পা এগিয়েই বাঁ দিক বরাবর শুরু হয়ে গেছে স্ট্রিট মার্কেটগুলো। আর এখানকার একজন লোকালাইটের কাছে আমি শুনে নিলাম কোথায় কি পাওয়া যাচ্ছে, মানে খাবার দাবার খেতে গেলে পরে তোমাদের কোথায় খেতে হবে অ্যান্ড অল, তারপরে বিচের চারপাশে কি কি অ্যাক্টিভিটি রয়েছে সে সমস্তই জিজ্ঞেস করে নিচ্ছি। একটু টাইম লাগবে, কেননা ইংরেজিতে তারা একদম ফ্লুয়েন্ট নয়। এখানে এসে মনে হবে যে তোমার ইংরেজি অনেক ভালো। অ্যাকচুয়ালি হওয়াটাই স্বাভাবিক, কেননা তাদের তো আর থাই ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শেখার দরকার পড়ে না, যদি না তারা বিজনেস করে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা মার্কেটের মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। সুন্দর লাগছিল খুব দোকানগুলো দেখতে, ঠিক যেন গোয়া ভাইবের মতন লাগছিল। চারপাশটা একটু শান্ত, মানে গোয়াতে যেরকম রয়েছে চুরিন্দা কিছু দোকানে তোমরা বিচ ড্রেসগুলো জাস্ট খুব সুন্দর সুন্দর পাবে, তেমনি এখানকার বিচ ড্রেসগুলো খুবই ভালো। আর আমার অলরেডি ব্যাংকক, ফুকেট সবই যাওয়া হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কম্পেয়ার করে বলতেই পারি এখানে জিনিসের দামগুলো কিন্তু অনেকটাই কম। যদি তোমরা ড্রেস শপিং করতে চাও তো অবশ্যই কিন্তু কিনতে পারো। আওনাং বিচের ধার ধরে এই যে মার্কেট রয়েছে, সেখানে তোমরা ভেতরে ঢুকে গেলে পরে চলে আসতে পারবে ফুড মার্কেটে, যেখানে খুব কম দামে তোমরা কিন্তু স্ন্যাক্স আর ডিনারটাও সেরে নিতে পারবে। আর আমি সবসময় সাজেস্ট করব, যখন তুমি হোটেল বুক করবে, মানে হোটেল তো তোমাকে প্রায়রই বুক করতে হবে, কেননা ফ্লাইট বুকিংয়ের টাইমে তোমাকে ডেস্টিনেশন পুট করতে হবে। সেই সময় অবশ্যই চেক করে নেবে হোটেলের যে ফেয়ার রয়েছে তার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে কিনা। যদি না করা থাকে অবশ্যই ইনক্লুড করিয়ে নেবে, কেননা ব্রেকফাস্টটা আমাদের দিনের সব থেকে ইম্পর্টেন্ট খাবার হয়। সেটা করতে পারলে সব থেকে ভালো হবে, কারণ তুমি যদি ব্রেকফাস্টটা ভালো করে করো প্রায় দুপুর অবধি তুমি ফুল থাকবে। আর প্রথম যে আমাদের মিল হয় সেটা কিন্তু ক্লিন খাওয়া খুব বেশি দরকারি, কেননা চারপাশে এখানে তুমি দেখতে পারবে পুরো নন ভেজ আইটেম আর ফ্রায়েড আইটেমের ওপরেই এরা বেশি জোর দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি যদি নন ভেজিটেরিয়ান হও তাহলে তো তোমার কাছে থাইল্যান্ডের খাওয়া পুরো স্বর্গ হবে, আর যদি তুমি ভেজ হও তাহলে পরে একটু তোমাকে খুঁজে খেতে হবে। আর যখনই কোনো জিনিস কিনতে যাচ্ছ অবশ্যই কিন্তু 2 বারের জায়গায় 4 বার জিজ্ঞেস করে নেবে যে তুমি কি কিনতে চাইছো, কেননা এখানে পর্ক, বিফ, তারপরে ফিশ, চিকেন সব কিছু অ্যাভেলেবেল থাকে। কাজেই দেখতে কিন্তু মানে ডিফারেন্স তুমি খুঁজে পাবে না। তো ভালো করে জিজ্ঞেস করে তারপরেই কিনে খাবে।
আর সব থেকে বড় কথা, থাইল্যান্ড একটি এশিয়ান কান্ট্রি, আর এখানকার একটি ফেমাস স্টেপল ফুড হলো ভাত। ভাতটা তারা একদম ঝরঝরে খায় না, এরা খায় স্টিকি রাইস। কিন্তু সেক্ষেত্রেও তোমাদের অনেকটা বেশি হেল্প হবে। আর বাঙালিদের কাছে এটা তো পুরো আশীর্বাদের কথা যে তারা এখানে এসেও ভাত খেতে পারছে। তো থাইল্যান্ডে এসে নিয়ে তো থাইল্যান্ডের খাবারই খাবে। কিন্তু যারা ধরো কোনো রকমের এক্সপেরিমেন্ট করতে চাও না বা স্ট্রিট ফুডও ট্রাই করতে চাও না, তাদের জন্য কোনো চিন্তা নেই। কারণ আজকালকার জগতে দেশ যে কোনোই হোক না কেন, সেখানে ইন্ডিয়ানরা যাবে না বা বাঙালিরা যাবে না সেটা তো হতেই পারে না। সব জায়গাতেই পেয়ে যাবে, এখানেও পেয়ে যাবে। এখানে রয়েছে প্রচুর ইন্ডিয়া রেস্টুরেন্ট। তো চলো কয়েকটা নাম দেখে নিই। খাবারের কোয়ালিটি নিয়ে আমার সত্যি কোনো আইডিয়া নেই, কেননা থাইল্যান্ডে এসে আমি থাই খাবার ছাড়া কিছু খাইনি। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও অবশ্যই দেখতে পারো। বিশেষত আমি সাজেস্ট করব যারা ধরো ভেজ খেয়ে থাকো তারা কিন্তু এখানে এসে নিয়ে পনির এই সমস্ত ট্রাই করতেই পারো। কেননা আমি জিজ্ঞেস করেছি, তারা জিরা, আলু, তারপরে পনির এই সমস্ত বানিয়ে থাকে। এবারে চলো একটু বিচের সাইড থেকে ঘুরে আসি। আর এখন যেহেতু রাত, বিচে ওরকম সমুদ্রের একদম নীল জল তো তোমাদেরকে দেখাতে পারবো না, তাও এজ বরাবর একটু সবুজ সবুজ লাগছিল, ওটা দেখেই মনটা পুরো শান্তি হয়ে গেছে। তো এবারে একটু কথা বলে নেই, সেটা হলো তুমি ড্রেসেস কি এখানে পরতে পারবে। এতক্ষণ অবধি যা হয়তো ভিডিওতে দেখেছো, দেখে নিয়ে হয়তো বুঝতে পেরেছো ড্রেসেসে তেমন কোনো রেস্ট্রিকশনস নেই। খালি ওয়েদারটা এখানে যেরকমটা হয় বিচের ধারে, কিন্তু অন্যান্য ভারতীয় যে বিচগুলো থাকে সেখানকার মতন খুব গরম এখানে পড়ে না। তবে হালকা কটন কিংবা ফ্লোই ফ্যাব্রিক যেগুলো থাকে সেই সমস্ত তোমরা এখানে আরামে ক্যারি করতে পারবে। বেস্ট সময় হলো নভেম্বর থেকে মার্চ অবধি। এই সময় আসলে পরে তোমাদের গরম তো লাগবেই না, বরঞ্চ খুবই ভালো একটা ওয়েদার পাবে। যেমনটা জানিয়েছিলাম, ওয়েট লিমিট মাত্র 7 কেজি মানে লাগেজের। তো সেই ক্ষেত্রে ভালোভাবে জুতো, ব্যাগ, জামা কাপড় এর সমস্ত প্যাক করবে, যাতে তুমি 3টে আউটফিট দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে 5টে আউটফিট ক্রিয়েট করতে পারো। তো খাবার দাবার হয়ে গেল, ড্রেসেস হয়ে গেল, এবারে আমরা জেনে নেব পার্টি কোথায় করতে পারবে। কেননা যারা পার্টি করতে ভালোবাসো তাদের জন্যও কিন্তু ক্র্যাবিতে বিভিন্ন রকমের সারপ্রাইজেস রয়েছে। অনেক সুন্দর সুন্দর অ্যাম্বিয়েন্সওয়ালা এখানে দারুণ দারুণ সমস্ত রেস্টুরেন্ট পাবে, যেখানে লাইভ মিউজিক পাবে, সাথে এখানে চিল করার জন্য কোনো রকমের রেস্ট্রিকশনস তো নেই। যেখানে সেখানেই তোমরা বসে যেতে পারো, বিয়ার নিয়ে বিচেও চলে যেতে পারো। খুবই ভালো জায়গা। আর এখানে একটা জিনিস দেখে পুরো অবাক হয়ে গেছি। আমাদের দেশে যেমন কি হয় 3-4টে দোকান পরপরই রয়েছে চা কিংবা পানের দোকান, এখানে 3-4টে দোকান পরপরই পেয়ে যাবে মাসাজ সেন্টার আর ক্যানাবিস ক্যাফে। ভাবতে পারছো লোকেরা এখানে ক্যানাবিসের ক্যাফে খুলে রেখেছে, যেখানে কাউচ দিয়ে রেখেছে, আর বিদেশিরা আরামে বসে এখানে ক্যানাবিস এনজয় করছে। মানে এখানকার সিনটাই পুরো আলাদা। তবে একটা জিনিস, যে যার মতন সভ্যতা কিন্তু এখানে বজায় রেখেছে, আর প্রচণ্ড শান্ত অ্যাটমসফিয়ার, কোনো রকমের চিৎকার চেঁচামেচি নেই। এই জিনিসটা ক্র্যাবির খুব ভালো। আমরা চলে এসেছি একটি বিচ সাইড রেস্টুরেন্টের ডিনার সারার জন্য, যেখানে ফায়ার শো চলছিল। এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সাথে শেয়ার করি। ড্রেস যেটাই পরো না কেন, সাথে একটি ব্যাগ রাখবে। সেটা তোমার ক্রস বডি ব্যাগ হতে পারে, ওয়েস্ট ব্যাগ হতে পারে, কিংবা পাউচ হতে পারে, স্লিং ব্যাগ হতে পারে, যার মধ্যে করে নিয়ে পাসপোর্ট আর ভিসার যে ডকুমেন্ট রয়েছে সেটা সবসময় শরীরের সাথে রাখবে। মজা যতই বেশি হোক না কেন, সেগুলোকে কিন্তু একদম হাতছাড়া করবে না, কেননা বিদেশে গিয়ে পাসপোর্টই তোমার পরিচয়। সো গাইজ, উই জাম্পড ইন্টু অ্যান আনাদার ডে। আর চলে যাচ্ছি 4 আইল্যান্ড ট্রিপের জন্য। কিন্তু ভিডিও অলরেডি অনেকটা লং হয়ে গেছে, সেই জন্য ভাবলাম পরের দিন আরেকটি ব্লগে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দেব। কেননা একটি ভিডিওর মধ্যে সম্পূর্ণ এই 2 দিনের ট্রিপটাকে একবারে বানানোটা সত্যি খুব কষ্টকর, সেক্ষেত্রে অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো একদম চোখ রেখো ভিডিওটি। আজকে যতক্ষণ অবধি দেখলে আমি অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, আর আগামী দিনেও আরও বেশি সুন্দর করে তোমাদের জন্য আইল্যান্ড ট্রিপটা আমি নিয়ে আসতে চলেছি। অবশ্যই দেখতে থেকো। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে পরে ভিডিওটিকে লাইক করে দেবে। নতুন বন্ধুদের কাছে এটাই রিকোয়েস্ট, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর সাবস্ক্রাইব করার পর সাইডে যে বেল আইকনটিকে রয়েছে সেটিকে প্রেস করে দেবে। তোমাদের কাছে সাবস্ক্রাইব করাটা সত্যি ফ্রি অফ কস্ট, কিন্তু আমার কাছে একটু যথেষ্ট মিনিং রাখে। প্লিজ তোমাদের সাপোর্ট আমার সাথে বজায় রেখো। আর পারলে পরে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করো, যারা ভাবছে যে থাইল্যান্ড যাচ্ছে বা যাদের সাথে তুমি থাইল্যান্ড যাওয়ার প্ল্যান করছো। তো চলো তারপরে আজকের মতো টাটা। আরও এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হচ্ছে পরের দিন।